ডিএনএ ভাইরাস যখন পড়বো তখন হলো হারপিস ভাইরাস। হারপিস কিছু কিছু জায়গায় আমি বলবো যে এখানে মরফোলজিটা একটু পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? কোনো জোর জবরদস্তি নেই, কোনো জোর জবরদস্তি করার দরকার নাই। যতটুকু মনে থাকে, যতটুকু মনে থাকে থাকবে, যতটুকু মনে থাকবে না থাকবে না। ওকে? স্পেসিফিক্যালি মরফোলজির ব্যাপারে যা মনে থাকা থাকবে, যা থাকবে না থাকবে না। যে জিনিসটা পারতেই হবে সেটা হলো কোন ভাইরাস কোন ডিজিজ করে, এই জিনিসে কোনো সার নাই। হারপিস ভাইরাসটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হয়েছে, আমরা সেখানে দেখবো এনভেলপড কিনা। আমি আমি শোনেন, মরফোলজি আমি সবগুলো বলার সময় বলবো যেটা বেশি ইম্পর্টেন্ট সেখানে আমি সিরিয়াস হয়ে যাবো। আমার সিরিয়াসনেস দেখে আপনি বুঝবেন এটা বেশি সিরিয়াস, এটা বেশি ইম্পর্টেন্ট। ওকে? সো ডাবল স্ট্যান্ডার্ড লিনিয়ার এনভেলপ আছে, পক্স ভাইরাস এনভেলপ আছে, হাইপারডেনিয়া ভাইরাস এনভেলপ আছে। ওকে, কিপ মুভিং। ওকে, হেপাটাইটিস পি ভাইরাস কি ডিজিজ করে আমরা সবাই জানি। তা এটা একটা রেট্রোভাইরাস না, বাট এটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আছে, এই প্রপার্টিটা আপনাকে জিজ্ঞেস করবে, সো এটাকে মার্ক করে রাখবেন। পক্স ভাইরাস কি ডিজিজ করে সেটা হলো মোলাস্কাম কন্টাজিওসাম। মোলাস্কাম কন্টাজিওসাম আপনারা সবাই দেখছেন, গ্রামে বাড়িতে গেছেন পোলাপানের, আপনি মোলাস্কাম কন্টাজিওসাম দেখেন নাই? ইম্পসিবল। ভাই আমি তো জানি না আসলে দেখতে কিরকম। মেডিকেল এরকম অনেক কিছু পড়তে গেলে আপনি একটা পিয়ার প্রেসার ফিল করবেন, আপনি একটা ইন্টেন্সিভ প্রেসার ফিল করবেন। ধরেন আমি বলবো আপনার ব্যাচমেট বলবো, অনেকেই বলবে এটা সহজ, এটা তো কমন, হ্যাঁ এটা আরে দেখো নাই, আরে ইন্টার্নির সময় দেখো নাই, আরে তোমাদের মেডিকেল এটা দেখো নাই, আরে এটা বুঝো না। এ মানে কারণ পড়ালেখাটা অনেক ভ্যাস্ট, তো খুবই ভ্যাস্ট। তো এখানে একটা প্যাটার্ন এরকম হতে পারে, যেটা আর কি মোস্ট কমন প্যাটার্ন, আপনি অনেক কমন জিনিস জানেন না, আবার আপনি অনেক উইয়ার্ড জিনিস জানেন। এটা হলো সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো এখন দেখা গেছে আমার কাছে, আমি আবার এরকম সেম অনেক কমন জিনিস জানি, আবার অনেক কমন জিনিস জানি না, আবার অনেক আনকমন জিনিস জানি, আর মেজরিটি আনকমন জিনিস তো জানি না। তা যখন এটা ওভারল্যাপ হয় না তখন আপনি আনকমফোর্টেবল ফিল করেন। ঠিক আছে? সো এটা আসলে খুব বেশি আনকমফোর্টেবল ফিল করার দরকার নেই। যখন যেটা সামনে আসবে শুধুমাত্র ওইটাকে ফিক্স করে ফেলবেন। আর যদি এই ফিলিংসটা যদি আপনার কাছে কমন মনে হয়ে থাকে যে হ্যাঁ ভাই ঠিক বলছেন, আমার কাছে সবসময় কোন একটা ইয়েতে আমার খালি এরকম মনে হয় যে আমি পারি না মানুষ পারে, আমি পারি না মানুষ পারে, চলো ডাক্তার হয়ে গেছে এটা পারি না, এটা দেখি না, ইস আমার কাছে খুব লজ্জা লাগে, কষ্ট লাগে। আহ, এটা খুবই কমন একটা ব্যাপার, এটা অন্যদেরও লাগে, বলে না, অথবা অন্যরা আসলে তা মানে এরকম হাম্বল ওয়েতে থিঙ্ক করে না। ঠিক আছে? যে সে আসলে কেয়ার করে না, কি জানে কি জানে না, কিন্তু আপনি কি জানেন না এটা অনেক কেয়ার করেন, এই জন্য এভাবে ফিল করেন। তো যাই হোক, যখন যেটা সামনে আসবে একটু ঠিক করে ফেলবেন। কিছু কিছু জিনিস ফিক্স করা খুবই সহজ, সেটা হলো গুগল ইমেজে সার্চ দেওয়া। এই মলাস্কাম কন্টাজিওসাম ইজ ওয়ান অফ দ্যাট। কি করবো আমরা? সার্চ দিয়ে ফেলবো। অ্যাডেনোভাইরাস কি কি ডিজিজ করে। অ্যাডেনোভাইরাস যে কনজাংটিভাইটিস করে এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, গ্যাস্ট্রোএন্টারাইটিস করে, মায়োকার্ডিটিস করতে পারে, অ্যাকুট হেমোরেজিক সিস্টাইটিস করতে পারে। এক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো সব ডিজিজ গুলোর একটা ধারণা নিব। প্যাপিলোমা ভাইরাস কি কাজ করে, প্যাপিলোমা ভাইরাস কি কাজ করে আমরা অ্যাগেইন মোস্ট লাইকলি এটা আপনি জানেন, হয়তোবা শুনছেন, কিছুটা শুনছেন। আবার একটু ফোকাস করি। মরফোলজি যদি মনে থাকলো থাকলো, না থাকলে নাই। পলিওমা ভাইরাস, পলিওমা ভাইরাসের মধ্যে কি কি কম্পোনেন্ট, কি কি ভাইরাস আছে, এই ফ্যামিলির মধ্যে কি কি ভাইরাস আছে। জেসি ভাইরাস, তো জেসি ভাইরাসটা আমরা নিউরোলজি পড়ার সময় আরেকবার পড়ি। প্রোগ্রেসিভ ফোকাল মাল্টিফোকাল লিউকোএনসেফালোপ্যাথি। ইউএসএমএল পড়ার মিডল পর্যায়ে থেকে যেটা শুরু হবে, আপনি মোটামুটি বুঝে ফেলবেন যে সেম ডিজিজ আমি নিউরোলজিতে পাইছিলাম, কিন্তু আমি মনে করতে পারতেছি না যে এই ডিজিজটা কিভাবে ম্যানিফেস্টেশন হয়, কিভাবে প্রেজেন্টেশন হয়। এইটা নিয়ে আর কি পড়ছিলাম আমার মনে পড়তেছে না। সো দিস ইজ দ্য টাইম টু রিকানেক্ট। একটার সাথে আরেকটাকে কানেক্ট করতে হবে। চলে যাবেন আপনি সেই টপিকে, এখনই পড়ে ফেলবেন। এবং ইউএসএমএল পড়ার মাঝামাঝি পর্যায়ে থেকে এই ঘটনাগুলো শুরু হয়, আপনি কানেক্ট করা শুরু করে দিবেন। বিকে ভাইরাসটা ট্রান্সপ্লান্ট পেশেন্টের ক্ষেত্রে হয়। কমন টার্গেট হলো কিডনি। এটা সিনারিও দেখলে আপনি বুঝতে পারবেন, কিন্তু এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। পার্ভো ভাইরাসের মধ্যে হলো B19, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। পার্ভো ভাইরাস থেকে আপনাকে যেটা জিজ্ঞেস করবে সেটা হলো ওই যে বললাম যে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস, যেটা সেটা জিজ্ঞেস করবে। ঠিক আছে? যে এমন একটা পেশেন্ট যার অনেক বেশি ইরেথ্রোব্লাস্ট আছে, এবং এই ভাইরাসটা সেই ইরেথ্রোব্লাস্ট গুলোকে অ্যাটাক করে, সেখান থেকে যে ঘটনাটা ঘটে সেটাই। তা এই পার্ভোভাইরাস রিলেটেড যে B19 ইনফেকশনের কারণে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস হচ্ছে হেমাটোলজিক্যাল যে কন্ডিশনটা, এটা আমরা কিসে দেখতে পাই বলেন তো? এটা আমরা দেখতে পাই হলো হেমাটোলজিতে, আবার আমরা এই জিনিসটা পাই। হার্পিস সিমপ্লেক্স 1। হার্পিস সিমপ্লেক্স 1 এটা পরীক্ষাতে ডায়াগনোসিস আসবে, আর কিচ্ছু না। কি আসবে? ডায়াগনোসিস। একটা সিনারিও বলবে, সিনারিও দেওয়ার পরে বলবে ডায়াগনোসিস কি। হার্পিস সিমপ্লেক্স 1 যে কাজটা করতে পারে সেটা হলো এনকেফালাইটিস করতে পারে,
সে অল্টার মেন্টাল স্টেটাস সিজার অর্থাৎ নিউরোলজিক্যাল সিমটম নিয়ে আসবে। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, অ্যাগেন ইউ নিড সিনারিও টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস যদি এনকেফালাইটিস হয় তাহলে সেক্ষেত্রে আপনি ভাইরাল মেনিনজাইটিসের একটা ফিচার দেখতে পাবেন। মেনিনজাইটিস নাকি এনসেফালাইটিস এটা হলো মেন্টাল স্ট্যাটাস চেঞ্জ দিয়ে বুঝতে পারবেন। ব্রেনের কাভারে যদি ইনফ্লামেশন হয় তাহলে পেশেন্টের মেন্টাল স্ট্যাটাস খুব বেশি চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু ব্রেন ইটসেলফ যদি ইনফ্লামেড হয়ে যায়, সোয়েলিং হয়ে যায়, তাহলে আমি মেন্টাল স্ট্যাটাসে চেঞ্জ দেখতে পাবো। ব্রেন প্যারেনকামাতে যদি ইনভলভ হয় সেটা বায়োলেটারাল টেম্পোরাল লোবকে এফেক্ট করে। অ্যাগেইন আমরা যখন নিউরোলজি পড়ছি তখন আমরা এগুলো দেখছি। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2, হার্পিস জেনিটালিয়াস নিওনেটাল হার্পিস। অ্যাগেইন আপনাকে সিনারিও দিবে, ডায়াগনোসিস কি সেটা জিজ্ঞেস করবে। ওকে, তারপরে কথা হলো ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। ভ্যারিসেলা জোস্টার ভাইরাস হলো চিকেন পক্স। এটা থেকে যে ঘটনাটা ঘটতে পারে সেটা হলো পোস্ট হার্পেটিক নিউরালজিয়া, ইউএসএ মিলির খুবই ফেভারিট একটা জিনিস। এখন আপনাকে জিজ্ঞেস করবে সে কোথায় ডরমেন্ট ফেজে থাকে, কোথায় লুকানো অবস্থায় থাকে, এবং সে কি ডিজিজ করে, এবং সেই ডিজিজের ডায়াগনোসিস প্রেজেন্টেশন দিবে। আপনাকে বুঝতে হবে যে সে এটা সিঙ্গেলের কথা বলতেছে, খুবই পেইনফুল, এবং সেখানে ব্লিস্টার। তিনটা জিনিস থাকবে, র্যাশ থাকবে, ব্লিস্টার থাকবে, খুবই পেইনফুল সিচুয়েশন। এবং সেই পেইনটা আমি বুঝবো কি করে, এটা হার্পিসের সাথে রিলেটেড, সরি ভ্যারিসেলার সাথে রিলেটেড, ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন দেখে। এপস্টেইন বারো ভাইরাসের ক্ষেত্রে কি হয়, এপস্টেইন বারো ভাইরাস বি সেলকে ইনফেক্ট করতে পারে CD21 এর জন্য। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এই জিনিসটা। মনোস্পট টেস্ট জিনিসটা কি, হেটেরোফাইল অ্যান্টিবডি ডিটেক্ট করা যাচ্ছে কি বলে, অ্যাগ্লুটিনেশন অফ দ্য শিপ অর হর্স আরবিসি। মানেটা কি, মানে হলো পেশেন্টের প্লাজমা নিতেছে, নেওয়ার পরে অ্যাগ্লুটিনেশন হচ্ছে শিপ অথবা হর্সের আরবিসি। এটা একটা ডিফারেন্ট টেস্ট, দ্যাটস ইট। আর কি করব, আহ, আর হলো মনোনিউক্লিওসিসের ডায়াগনোসিস, অর্থাৎ আপনাকে একটা পিকচার দিবে, সে পিকচার দেখে আপনাকে ডায়াগনোসিস করতে হবে যে এটা মনোনিউক্লিওসিসের কথা বলতেছে। সাধারণত ইয়ং পেশেন্ট, টিনেজার অথবা অ্যারাউন্ড 20 এই এজ গ্রুপ নিয়ে আসবে। নন স্পেসিফিক সিমটম ফিভার, হেপাটোস্প্লেনোমেগালি, ফ্যারিনজাইটিস, লিম্ফেডিনোপ্যাথি এসব নিয়ে আসবে। এখান থেকে আর একটা প্রিভেন্টিভ মেডিসিনের কথা আছে। আমরা জানি একটা জিনিস যে প্রিভেন্টিভ মেডিসিন মানে হলো ইউএসএমএল এর জন্য সেটা খুব পছন্দের একটা টপিক হয়ে যাচ্ছে। যেহেতু এই পেশেন্টের হেপাটোস্প্লেনোমেগালি হয় এবং সেই স্প্লিনটা খুব ফ্র্যাজাইল অবস্থা থাকে, আর আমরা জানি স্প্লিন যদি রাপচার হয় ইন্টারপেরিটোনাল ব্লিডিং এর মাধ্যমে পেশেন্ট মারা যেতে পারে। এই জন্য পেশেন্টকে আমরা যেটা বলবো সেটা হলো অ্যাভয়েড কন্ট্যাক্ট স্পোর্টস। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এই কনসেপ্ট আপনাকে জিজ্ঞেস করবে। সাইটোমেগালো ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস কি কাজ করে, সাইটোমেগালো ভাইরাস যে ডিজিজ, সাইটোমেগালো ভাইরাস যে ডিজিজ করে সেটা হলো মনোনিউক্লিওসিস ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে। টেক হোম মেসেজ হলো সাইটোমেগালো ভাইরাস দিয়ে যে ইনফেকশন হবে সেটা ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে দুইটা ভাবে আপনাকে জিজ্ঞেস করবে। ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে অথবা ট্রান্সপ্লান্ট পেশেন্টের ক্ষেত্রে, দুইটা না অ্যাকচুয়ালি তিনটা, আরেকটা হলো কনজেনিটাল সাইটোমেগালো ভাইরাস। অ্যাগেন ডায়াগনোসিস আসবে বেশি বেশি। তাহলে ল্যাটেন্ট থাকে মনোনিউক্লিয়ার সেলে, এই কথাটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, 4 স্টার। হার্পিস ভাইরাস 6 and 7, এটা না পড়লেও সমস্যা নাই। হার্পিস ভাইরাস 8 কাপোসি সার্কোমা করে কাদের ক্ষেত্রে, এইচআইভি এইডস এর পেশেন্টের ক্ষেত্রে অথবা ট্রান্সপ্লান্ট পেশেন্টের ক্ষেত্রে। কাপোসি সার্কোমার পিকচার দেখতে হবে, ছবি দেখতে হবে, ক্লিনিক্যাল সিনারিও গুলো আপনি ইওয়ার্ল্ডে পাবেন। খালি আপাতত এখন মাথায় রাখেন, যখন আপনাকে কাপোসি সার্কোমার কথা বলতেছে এটার অ্যাসোসিয়েটেড ওয়ার্ড গুলো কি কি, ইমিউনো কম্প্রোমাইজড কন্ডিশন, এইচআইভি এইডস, এবং এটার সাথে রিলেটেড হিউম্যান হার্পিস 8। ব্যাপারটা হলো এরকম। মাইক্রোবায়োলজি পড়তে হলে যেটা করতে হবে, এই ছোট ছোট ইনফরমেশন গুলো মাথায় রাখতে হবে। আর যখন আপনি ওয়ার্ল্ড এর সিনারিও পড়বেন তখন ঘেটাঘেট সবকিছু সলভ করতে পারবেন, সমস্যা হবে না। বুঝা গেছে এ পর্যন্ত? হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এখন আমরা ডায়াগনোসিস করব কি করে, ডায়াগনোসিস করার জন্য পিসিআর হলো সবচেয়ে, মানে কি বলে, গোল্ড টেস্ট অফ চয়েস। কিন্তু এটা করা দরকার আছে কিনা, এটা করার দরকার নাই, কিন্তু হ্যাঁ করা যায়, ইউএসএ তে করে। তারপরের টপিক হলো সিএসএফ পিসিআর কখন করব, যখন আমি চিন্তা করব এনসেফালাইটিস অথবা মেনিনজাইটিস এই জিনিসটা। ঠিক আছে, টি জ্যাং টেস্ট এটা নিয়ে সাধারণত জিজ্ঞেস করে না, বাট একটু আইডিয়া থাকা ভালো আর কি। সাধারণত এটা নিয়ে জিজ্ঞেস করবে না। রিসেপ্টর ইউজড বাই ভাইরাসেস, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট যে কোন ভাইরাস কোন পার্টিকুলার সেলকে অ্যাটাক করে অ্যান্ড হোয়াই ইজ দ্যাট। তো অনেক সময় এরকম সরাসরি রিসেপ্টরের কথা জিজ্ঞেস করে, অথবা এক্সপেরিমেন্টাল কোনো কোশ্চেনের মাধ্যমে এটা আপনাকে জিজ্ঞেস করবে। তো এক্সপেরিমেন্টাল কোনো কোশ্চেনের মাধ্যমে যদি জিজ্ঞেস করে সেটা যদি না পারেন সমস্যা নাই, কিন্তু যদি সরাসরি কোশ্চেন থাকে, সহজ কোশ্চেন থাকে, সেটা যেন মিস না হয়। মনে থাকবে?
রিসেপ্টর গুলোর আমি আর এটা রিপিট করতেছি না, এখানে যা যা আছে সেগুলো আমরা পড়ে ফেলবো। ওকে, গিভ মি 1 সেকেন্ড, আমি ল্যাপটপে চার্জারটা লাগাই। রিও ভাইরাস, পিকর্না ভাইরাস, আচ্ছা ঠিক আছে। আম, এখানে ভাইরাসের ফ্যামিলি নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে। ফ্যামিলির সাথে কোন ভাইরাস কোনটা রিলেটেড এটা কি মনে রাখা খুব বেশি জরুরি কিনা? অ্যান্সার হলো না। এটার সাথে এটা মনে রাখা খুব বেশি মানে জরুরি না। আপনাকে কখনোই জিজ্ঞেস করবে না যে আচ্ছা বলো রোটা ভাইরাসটা কোন ফ্যামিলি থেকে আসছে, আচ্ছা বলো হেপাটাইটিস ই ভাইরাসটা কোন ফ্যামিলি থেকে আসছে, আচ্ছা বলো রুবেলা ভাইরাসটা কোন ফ্যামিলি থেকে আসছে। সো প্রথম জিনিসই হলো এটা আপনি বাদ দিয়ে দিতে পারেন। এখন আমরা আরএনএ ভাইরাস নিয়ে কথা বলতেছি। ওকে, সো কোনটা কোন ফ্যামিলির, এটা হেল্প হয় তখনই যখন আমরা মরফোলজিটা মনে রাখার চেষ্টা করি, মনে রাখতে চাই। অ্যাগেইন, আমি সবসময় একটা কথা বলি, ইউএসএমএল যখন পাস ফেল, অর্থাৎ ইউ আর এইমিং ফর 200, ইউ নিড টু স্কোর 200, ইউ ডু নট নিড টু স্কোর 250। সো এখানে 50টা পয়েন্টের একটা মানে গ্যাপ আছে, তাই তো? কিন্তু কি আমি কি চাই, কমফোর্টেবলি 200 স্কোর করতে চাই, কমফোর্টেবলি 210 220 স্কোর করতে চাই। তো মজার ব্যাপার হলো যে 220 থেকে 250-তে যাওয়া এই জাম্পটার জন্য অনেক বেশি পড়তে হয় এবং অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে হয়। তো যেহেতু এটা পাস ফেল, ইউএসএমএল পাস ফেল, এই বেনিফিটটা নিতে হলে আপনাকে যেটা করতে হবে, কি এই বেনিফিট কিভাবে নেওয়া যাবে? এই বেনিফিটটা শুধুমাত্র আপনার প্রিপারেশনের টাইমটা শর্ট করার জন্য মানে বেনিফিশিয়াল হওয়া যাবে, এটা ছাড়া আর কোনো বেনিফিট আছে? আর কোনো বেনিফিট নাই। তো এটা কিভাবে সম্ভব? বাই বিং লেস অ্যাগ্রেসিভ। যখন স্টেপ ওয়ানে স্কোর ছিল তখন আমি বলতাম যে না এগুলো সবকিছু লাগবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। কিন্তু এখন যেহেতু পাস ফেল, বলবো বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও, এরকম। তো এখানে আরএনএ ভাইরাসের ক্ষেত্রে আমরা যেটা করব, শুধুমাত্র এক্সেপশনাল স্ট্রাকচার যেগুলো সেগুলো পড়ার চেষ্টা করব। আর যেগুলো এক্সেপশনাল না, ওগুলো না পড়লেও চলবে। ইন জেনারেল বাদ দিয়ে দিলেও কোনো সমস্যা নাই। খালি মাল্টি সেগমেন্ট কোনটা, মাল্টি সেগমেন্ট এবং ডাবল স্ট্যান্ডার্ড এটা পড়তে পারেন। ডাবল স্ট্যান্ডার্ড, মাল্টি সেগমেন্ট এইটুকু পড়েন খালি, আর কিছু পড়তে হবে না। মেইন ফোকাস থাকবে কি, অলরেডি আমি বলে ফেলছি। মেইন ফোকাস থাকবে হলো নাম অফ দা, সরি, নেম অফ দা ভাইরাস এন্ড হোয়াট আর দ্য ডিজিজ কন্ডিশনস। নেম অফ দা ভাইরাস, ডিজিজ কন্ডিশন, এগুলো মিস করা যাবে না। রোটা ভাইরাস কি ডিজিজ করে, রোটা ভাইরাস কাদেরকে এফেক্ট করে, ক্লিনিক্যাল পিকচার কি। পোলিও ভাইরাস মেকানিজম অফ অ্যাকশন কি, সে কিভাবে ডিজিজ ম্যানিফেস্টেশন করবে, কিভাবে স্প্রেড হবে, ডায়াগনোসিস করতে পারবো কিনা। ইকো ভাইরাস লাগবে না। রাইনো ভাইরাস কমন কোল্ড। কক্সেকি ভাইরাস অ্যাসেপ্টিক মেনিনজাইটিস, হারপেনজিয়া, হ্যান্ড ফুড অ্যান্ড মাউথ ডিজিজ, মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস। মায়োকার্ডাইটিস পেরিকার্ডাইটিস অনেক বেশি কাজে দিবে। হেপাটাইটিস এ ভাইরাস, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। হেপাটাইটিস ই ভাইরাস, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। নোর ভাইরাস, ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরিটিস লাগবে না। হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস কি করে আমরা সবাই জানি। ডেঙ্গু ভাইরাস কি করে আমরা সবাই জানি, তাই না? অর্থাৎ এখানে আপনি যখন যাবেন তখন একটু কেয়ারফুলি দেখে যাবেন যে কি কি ভাইরাস সম্পর্কে আমি নামগুলো দেখতেছি এবং আমার কতটুকু দখল আছে। রুবেলা কি করে আমরা দেখবো, এইচআইভি এইডস তো আছেই, টিসেল লিগোমিয়া ভাইরাস কি করে আমরা দেখবো, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস করতেছে, রেসপিরেটরি সিনসেশিয়াল ভাইরাস হলো ব্রঙ্কিওলাইটিস করতেছে, মিজলস আছে, মাম্পস আছে, র্যাবিস আছে। আমরা এখানে কি করব, একটু আইডিয়া নিব যে কি কি ভাইরাস আছে, তাই তো? আচ্ছা, তারপরে কথা চলে আসি, পিকর্না ভাইরাসের মধ্যে আমাদের কি কি গ্রুপ আছে, তাই তো? অ্যাগেইন, আমি যখন রিডিং দিব হয়তোবা আমি দেখবো যে ওকে এটা পিকর্না ভাইরাস গ্রুপ, এটার মধ্যে এরা এরা আছে। আমার মেইন ফোকাস থাকবে ডিজিজ গুলো কি, তারা কি ডিজিজ করে, দেন মুভ ফরওয়ার্ড। রাইনো ভাইরাস কি ডিজিজ করে, এবং রাইনো ভাইরাসের এগেনস্টে কেন এই কমন কোল্ড এত কমন, তাই তো? এই কমন কোল্ড এত কমন কারণ তাদের অনেক টাইপ। আপনি ইমিউনিটি ডেভেলপ করে লাভ নাই। মাঝে মধ্যে কোশ্চেন হয় না যে এই যে বাচ্চাগুলো স্কুলে যায় আবার আসে, এত ঠান্ডা লাগে পুরো উইন্টারে, মাথা নষ্ট। কারণ এতগুলো সেরোলজিক্যাল টাইপ, এটা আসলে কোনোভাবেই সম্ভব না আর কি, এই জন্য এটা হয়। ওকে, আহ তারপরের কথা হলো রোটা ভাইরাস কি কাজ করে। রোটা ভাইরাসের ক্ষেত্রে আমরা যেটা দেখবো, এখানে একটু এক্সেপশনাল ব্যাপার আছে। এক্সেপশনাল ব্যাপার যদি লেগে যায়, দেখা গেছে আপনাকে যদি এইটা থেকে একটা মরফোলজি রিলেটেড কোশ্চেন আসে এবং আপনি অ্যান্সার করে দিতে পারেন, ব্যাস লেগে গেল। তাহলে রোটা ভাইরাস হলো গ্যাস্ট্রোএন্টেরিটিস করতেছে এবং তার মরফোলজিটার ক্ষেত্রে আমরা একটু পড়বো। তারপরে সামনে আগাচ্ছি। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সম্পর্কে কয়েকটা জিনিস পড়তে হবে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ফার্স্ট অফ অল এটা খুবই কমন।
যেহেতু যেগুলো কমন হয়ে যাবে সেগুলোকে আমরা একটু চেষ্টা করবো মোটামুটি পড়া যায় কিনা। এটা মানে এনভেলপড ভাইরাস, এগেইন এগুলা জানা না জানা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। এখানে অ্যান্টিজেনের কয়েকটা ব্যাপার স্যাপার আছে। হেমোগ্লুটিনিনটা বাইন্ড করতেছে স্যালাইক অ্যাসিডের সাথে, এবং এই রিসেপ্টর বাইন্ডিং এর মাধ্যমে সে ভাইরাসের সেলের ভেতরে ঢোকার কাজটা করে থাকে। তারপরে তার আরেকটা ভিরুলেন্স ফ্যাক্টর হলো নিউরো অ্যামিনিডেস। এই নিউরো অ্যামিনিডেজের মাধ্যমে হলে সে ভাইরাসের যে জেনেটিক ম্যাটেরিয়ালটা সেটা রিলিজ করতে হেল্প করে। পেশেন্টের যখন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা ইনফেকশন হয় তখন তার মধ্যে সুপার কি বলে সুপার ইম্পোজড ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। সেই সুপার ইম্পোজড ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো অ্যাকচুয়ালি কি হতে পারে তাই। তারপরে টপিক আপনাকে ট্রিটমেন্ট নিয়ে জিজ্ঞেস করবে এবং ভ্যাকসিন নিয়ে জিজ্ঞেস করবে। আপনি যখন ট্রিটমেন্ট নিয়ে পড়বেন তখন আপনার স্টেপ ওয়ানের জন্য শুধুমাত্র নামগুলো জানা ইম্পর্টেন্ট। নিউরো অ্যামিনিডেজ ইনহিবিটরের নামগুলো কি কি, নামগুলো পড়লাম, সাথে সাপোর্টিভ ট্রিটমেন্ট। আর স্টেপ টু সি কে আপনাকে জিজ্ঞেস করবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা আক্রান্ত কোন রোগীকে আমরা চিকিৎসা দিব, কোন রোগীকে আমি ওষুধ দিব, কোন রোগীকে আমি ওষুধ দিব না। সব রোগীকে কি আমাকে ওষুধ দিতে হবে কিনা, না সব রোগীকে ওষুধ দিতে হবে না, কাদের ক্ষেত্রে ইন্ডিকেটেড কাদের ক্ষেত্রে ইন্ডিকেটেড না। স্টেপ টু সিক এর পড়া, স্টেপ থ্রি এর পড়া। স্টেপ ওয়ান এর পড়া হলো শুধুমাত্র জানা ইনফ্লুয়েঞ্জার জন্য অ্যান্টিভাইরাল থেরাপি আছে এবং সেই অ্যান্টিভাইরাল থেরাপির মেকানিজম অ্যাকশন কি। ওকে, এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারলাম। স্টেপ ওয়ানে আপনাকে আবারও জানতে হবে যেখানে ভ্যাকসিন অ্যাভেলেবল কিনা, সে ভ্যাকসিনের ধরনটা কি, জেনেটিক এবং অ্যান্টিজেনিক শিফট কিভাবে হয়। জেনেটিক অ্যান্টিজেন শিফট হওয়ার একটা মেকানিজম যদি এতটুকু মুখস্থ করে ফেলে, আরএনএ সেগমেন্ট রিঅ্যাসর্টমেন্ট, এইটুকু বুঝলেও চলবে। এই আরএনএ সেগমেন্ট রিঅ্যাসর্টমেন্ট এটার মাধ্যমে তার জেনেটিক চেঞ্জটা ঘটে। ওকে, আচ্ছা। আহ দাঁড়ান, এখানে একটা কথা আছে, আরেকটু আরেকটু বাড়াই দিচ্ছি। উম আচ্ছা, এটা একটা হলো অ্যান্টিজেনিক শিফট আর একটা হলো অ্যান্টিজেনিক ড্রাফট। অ্যান্টিজেনিক মানে মেইন কনসেপ্ট যেটা সেটা হলো অ্যান্টিজেনিক শিফট, এটা হলো একটা মেজর চেঞ্জ। আর অ্যান্টিজেনিক ড্রাফট এটা হলো একটা মাইনর চেঞ্জ। এই মাইনর চেঞ্জটা হয় শুধুমাত্র হেমাগ্লুটিনিনে এবং নিউরোঅ্যামিনিডিজে। এটুকুই জানলে মোর দেন এনাফ। তারপরে টপিক হলো রুবেলা ভাইরাস। রুবেলা ভাইরাস আপনাকে কয়েকভাবে জিজ্ঞেস করবে। প্রথম কথা, একটা বেবির রুবেলা হলো, একটা বেবির রুবেলার সিমটম আছে, সেটা আপনি ডায়াগনোসিস করতে পারেন কিনা। অথবা একটা বেবির কনজেনিটাল রুবেলা টর্চ ইনফেকশনের একটা পার্ট হিসেবে সেটা আপনি ডায়াগনোসিস করতে পারেন কিনা। এই দুইটা ভাবে আপনাকে জিজ্ঞেস করবে। অ্যাগেইন, অল ইউ নিড যে এই রুবেলা ভাইরাস কি কি সিমটম করে। কিন্তু বিশ্বাস করেন, আপনি যত ভালো করে বুঝায় না কেন, এটাই হলো মাইক্রোবায়োলজির লিমিটেশন। ফিভার করে, পোস্ট অরিকুলার এবং আদার লিম্ফেডিনোপ্যাথি করে, আর্থালজিয়া করে, আমি আপনাকে যতই পড়াই না কেন, যতই বলি না কেন, ইটস ভেরি ডিফিকাল্ট। ওকে, আপনাকে যেটা করতে হবে সেটা হলো সিনারিওর সাথে মিলাইতে হবে এবং থিঙ্ক করতে হবে। কিছু ক্লাসিক্যাল ফিচার আছে, কিছু ক্লাসিক্যাল ফিচার আছে। সব ভাইরাস এরকম লিম্ফেডিনোপ্যাথি হয় না, পোস্ট অরিকুলার লিম্ফেডিনোপ্যাথি হয় না, নাম্বার ওয়ান। আরেকটা ব্যাপার হলো স্টার্ট অন দ্য ফেস, যদি এরকম সেম কথা আবারও পাবেন, এবং স্প্রেড সেন্টিফিউগালি টু ইনভলভ দ্য ট্রাঙ্ক এন্ড এক্সট্রিমিটি, সবার আগে ফেসে শুরু হবে তারপরে বডিতে ছড়াবে। ব্লুবেরি মাফিন অ্যাপিয়ারেন্স যদি না বুঝি, আগে গুগল করে বুঝতে হবে। প্যারামাইক্সোভাইরাসের মধ্যে আমরা যেটা পড়বো, প্যারামাইক্সোভাইরাস এগেন এটা একটা ফ্যামিলি নিয়ে কথা বলতেছে। প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি কাজ করে, ক্রপ করতেছে। আর কি কি কম্পোনেন্ট আছে, মামস, মিজলস, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, ঠিক আছে। ফ্যামিলি মনে রাখার কোনো দরকার নাই, আমরা জাস্ট খালি আইডিয়া গুলো নিব যে কে কোন ডিজিজ করতেছে। সেই আইডিয়া নেওয়ার জন্য আমরা চলে যাব পরের পৃষ্ঠায়। অ্যাকিউট ল্যারিঙ্গো ট্রাকিও ব্রঙ্কাইটিস। অ্যাকিউট ল্যারিঙ্গো ট্রাকিও ব্রঙ্কাইটিসের অপর নাম হলো ক্রপ। এটা হলো কোন ভাইরাস দ্বারা হচ্ছে এবং এটার প্রেজেন্টেশনটা কি। সো এই প্রেজেন্টেশনটা আপনাকে বলা হবে এবং আপনাকে জিজ্ঞেস করবে যে বলো এটার ডায়াগনোসিস কি। এইটাতে অনেক সময় এক্স রে ছবি দেওয়া থাকতে পারে, কিন্তু এই এক্স রে ছবিটা সাধারণত স্টেপ টু সি কেতে বেশি দেয়, স্টেপ ওয়ানের চেয়ে স্টেপ টু সি কেতে বেশি দেয়। আর স্টেপ ওয়ানে যেটা করে, সিমটমের পাশাপাশি এক্স রে ফাইন্ডিংটাকে ওরা এক্সপ্লেইন করে, অর্থাৎ লিখা থাকে, সেটা দেখে বুঝতে হবে। আর এরকম এক্স রে যদি আপনি বারবার দেখেন দেখেন বোঝা যাচ্ছে এই এক্স রেতে সে ট্রাকিয়াকে ফোকাস করছে, তাই না। আপনাকে নিশ্চয়ই অনেক বড় একটা এক্স রে দিয়ে ওভাবে কনফিউজ করবে না, দেখবেন আপনি কোথায় ফোকাস করতেছে এটা দিয়েও একটা ক্লু পাওয়া যায়।
মিজেলস ভাইরাস অ্যাগেন যেটা পড়তে হবে সেটা হলো কি কি ডিজিজ করে, কি পরিমাণ ম্যানিফেস্টেশন কি, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি, কি ডিজিজ করে। মামস ভাইরাস সেম জিনিস, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি, কি ডিজিজ করে। মামস ভাইরাসের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওরা কয়েকটা জিনিসে খুব ফোকাস করতে হবে। প্যারোটাইটিস করতেছে, অর্কাইটিস করতেছে, মেনিনজাইটিস করতেছে, এবং অর্কাইটিসের একটা কমপ্লিকেশন হলো ইনফার্টিলিটি। প্যানক্রেটাইটিসও সে করতে পারে। আরবো ভাইরাস, চিকেনগুয়া ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, শুধু এখান থেকে চিকেনগুনিয়া বাদ দেন, ডেঙ্গুটা একটু পড়েন, মোটামুটি পড়েন যে ডেঙ্গুটা কি নিয়ে প্রেজেন্ট করে, কি হয় না হয়, হালকার উপরে ঝাপসা, খুব বেশি ইম্পর্টেন্ট না। একটা কোশ্চেন থাকবে, যদি আপনার কপাল খারাপ হয় হয়তো বা একটা কোশ্চেন থাকবে। ওকে। ইউলো ফিভার ভাইরাস, এটা একটা মসকিটো বর্ন, অ্যাডিস মসকিটো বর্ন, এইটুকু জানি। ডেঙ্গি যে মসকিটো বর্ন এটা আমরা সবাই জানি। জিকা ভাইরাস অ্যাগেন, লাক যদি খুবই খারাপ হয় তাহলে হয়তো বা একটা থাকবে। অ্যাগেন এটাও হলো মসকিটোর মাধ্যমে হচ্ছে, কিন্তু খুবই মানে মানে একদমই লেস ইম্পর্টেন্ট। র্যাবিস বাদ দেওয়া যাবে না, র্যাবিস অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এখন র্যাবিস নিয়ে যখন ইউএসএমএল তে কোশ্চেন আসবে, এটা আসবে একটু অন্যভাবে। ঠিক আছে, এটা কুত্তা কামড় দিচ্ছে সেটা দিয়ে ওরা দিবে না, কারণ ওরা তো এখানে কুত্তা লাভার, ডগ লাভার, ডগ লাভারদের মাথা নষ্ট হয়ে যাবে। তা ওরা যেটা বলবে সেটা হলো ওরা ট্যুরে গেছিল, ট্যুরে যাওয়ার পরে যে ব্যাট ড্রুপিং, সেখান থেকে সেটা হয়েছে। ঠিক আছে, তো এখানে ইউএস এর ক্ষেত্রে যেটা হয়, এই যত পেট আছে কুত্তা বিলাই এগুলারে সবগুলোরে ওই ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে ঠিক করে রাখে। ঠিক আছে, এখন গেছে হলো কোন একটা জায়গায় ঘুরতে, কেভ এক্সপ্লোর করতে গেছে, সেই কেভের মধ্যে ছিল ব্যাট, এই সেই ব্যাটের ড্রুপিং থেকে এটা হয়েছে। দিস ইজ দ্য মোস্ট কমন মেথড অফ ট্রান্সমিশন ইন ইউনাইটেড স্টেটস। মনে থাকবে, এটা হলো মোস্ট কমন মেথড অফ ট্রান্সমিশন। এই মোস্ট কমন মেথডটা থেকে আপনাকে কোশ্চেনও করতে পারে যে বলো তো এই পেশেন্টের কি হয়েছে, তখন আপনি বলবেন যে জানেন ওই পেশেন্টের এইটা হয়েছে। অথবা আপনাকে ক্লু দিবে, সে ক্লুতে আপনাকে বুঝতে হবে ঘটনা এটা ঘটছে। ওকে, নাম্বার ওয়ান কোশ্চেন। নাম্বার টু কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করবে যে এই র্যাবিস ভাইরাস তো রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে মধ্যে ভিতরে ঢুকলো, আমার বডিতে ঢুকলো, এখন এটা গেল কি করে? এটা যাওয়ার জন্য রেড টু গ্রেড ট্রান্সমিশন হয়েছে। একজন সিগন্যাল নিয়ে আসতেছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে পেরিফেরিতে, তাহলে আমার এই ভাইরাসটা পেরিফেরি থেকে চলে যাচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। এই যে রেড টু গ্রেড ম্যানারে যে ট্রান্সমিশন হচ্ছে, এই কথাটা ইম্পর্টেন্ট। এখন এই রেড টু গ্রেড ম্যানারে যে সে ট্রান্সমিশন হচ্ছে, তাহলে কি নার্ভের একটা এন্ডিং কে, নার্ভের একটা প্রান্ত, যে নার্ভের প্রান্তটা বডির সারফেসে এসে শেষ হয়েছে, সেই প্রান্তটা দিয়ে তো ওকে ঢুকতে হবে নাকি না? বুঝতেছেন, ইমাজিন করতে পারতেছেন? আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেখান থেকে একটা নার্ভের একজন চলে আসলো, সেই একজনের একটা প্রান্ত আমার বডির একটা সারফেসে যুক্ত আছে, সেখানে তাকে অ্যাটাচড হতে হবে, তারপরে না সে ভিতরে ঢুকবে। সেই নার্ভের কোন প্রান্তে সে আসবে? সেটা হলো অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর। মনে থাকবে? তাহলে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের মাধ্যমে তারপরে চলে যাবে একজনে, এভাবে রেট্রোগ্রেড ওয়েতে সে পেছনে আগাবে। তারপরের ম্যানিফেস্টেশন গুলো আপনি না জানেন। ওকে, তারপরে যত যত ম্যানিফেস্টেশন আছে সবগুলো আমরা জানবো। পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস বলতে একটা কথা আছে, সেটা আমরা করব। সেই পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস করার জন্য কি করতে হবে? উন্ড কে ক্লিন করতে হবে, যদি কুত্তায় বাইট দেয়, মানুষ বাইট দেয়, অন্য কিছুতে বাইট দেয়। আর যেটা করতে হবে সেটা হলো কিল্ড ভ্যাকসিন দিতে হবে, র্যাবিস ইমিউনোগ্লোবিলিন দিতে হবে। মানে ইমিউনোগ্লোবিলিন কেন দিব? ইমিউনোগ্লোবিলিন মানে হলো রেডিমেড অ্যান্টিবডি, আমি তারে দিয়ে দিলাম, যে অ্যাজিউম করতেছি ভেতরে ভাইরাস ঢুকে গেছে, ওই ভাইরাসটাকে ইনঅ্যাক্টিভেট করার জন্য আমি তার মধ্যে ইমিউনোগ্লোবিলিন দিয়ে দিচ্ছি। ইবিওলা ভাইরাস সম্পর্কে একটু রিডিং দিয়ে পড়া লাগবে না, পরীক্ষা আসার সম্ভাবনা খুবই কম। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, করোনা ভাইরাস 2। করোনা ভাইরাস সম্পর্কে তো আর পড়ানোর কিছু নাই, পড়ানোর কিছু আছে? কি কি জিনিস ফোকাস করব? করোনা ভাইরাস কি কি কমপ্লিকেশন করতে পারে? করোনা ভাইরাস দিয়ে নিউমোনিয়া হতে পারে, থ্রম্বোএম্বোলিক কমপ্লিকেশন হতে পারে। তারপরে কথা হলো ডায়াগনোসিস করার জন্য হলো NAAT, মোস্ট কমনলি এটা হলো পিসিআর বেসড। ঠিক আছে, এটা এখানে ফোকাস করব। তারপরে সে স্প্রেড হওয়ার জন্য সে যেই রিসেপ্টর ইউজ করে সেটা হলো ACE রিসেপ্টর অন দ্য সেল মেমব্রেন, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তারপরে কথা চলে আসে আমাদের ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন হলো প্রাইমারি সিরিজ এবং বুস্টার। হিউমারাল এবং সেলুলার ইমিউনিটি দুইটাই আমরা আনতে চাই। এবং ভাইরাস স্পেসিফিক কিছু কি বলে, ভাইরাস স্পেসিফিক কিছু অ্যান্টিভাইরাল অ্যাভেলেবল, আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো। দ্যাটস ইট, এর বাইরে কিচ্ছু পড়ার দরকার নাই।
হেপাটাইটিস ভাইরাস থেকে অনেক অনেক প্রশ্ন আসবে। এখানে অনেক সময় দিতে হবে হেপাটাইটিস ভাইরাস পড়ার জন্য, ঠিক আছে? আমি একটু একটু ব্রেক নিচ্ছি, আমার ভয়েসে রেস্ট দেওয়া দরকার। ভাই, হেপাটাইটিস ভাইরাস থেকে কয়েকটা প্রশ্ন আসবে, মানে মাস্ট, এবং এটা বাদ দেওয়া ঠিক হবে না। এটা তিন চারটা প্রশ্ন আসতে পারে, মানে দুইটা মোটামুটি কনফার্ম। হেপাটাইটিস ভাইরাস গুলো আমরা হ্যান্ডেল করবো কি করে? সবচেয়ে বেশি প্রশ্ন আসবে হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, তিনটা জিনিস থেকে, ঠিক আছে? তা অ্যাকুইট ভাইরাল হেপাটাইটিসের তিনটা ফেজ থাকে: প্রোড্রোমাল ফেজ, তারপরে অ্যাকুইট ইনফেকশন, তারপরে রিজলিউশন। আমরা এগুলো পড়বো। সে যখন অ্যাকুইট ভাইরাল হেপাটাইটিস করে, সেই ভাইরাল হেপাটাইটিসের বা হেপাটাইটিসের কি কি ম্যানিফেস্টেশন সেটা আমরা অলরেডি পড়ে ফেলছি। আমরা জিআইটি তেও কিন্তু এরকম কিছু জিনিস পড়বো, তাই না? আচ্ছা, তারপরে এখানে নেকেড ভাইরাস কে, আচ্ছা এগুলো মোটামুটি না পড়লেও চলবে এই নিয়ে। হেপাটাইটিস বি ভাইরাসের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে। হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ পলিমারেজ এর ক্ষেত্রে যেটা আছে সেটা হলো ডিএনএ এবং আরএনএ ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি। এখানে একটা রিভার্স ট্রান্সক্রিপশনের ঘটনা ঘটে, এই কথাগুলো মোটামুটি জানতে হবে। হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে যেটা, এটা আসলে আপনাদের ইয়ে পড়ানোর সময়, জেনেটিক্স পড়ানোর সময় বলছিলাম কিনা আসলে জানি না। হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে যেটা, সেটা হলো একটা এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি অ্যাবসেন্ট, 3' to 5' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি অ্যাবসেন্ট, এটার জন্য কোনো প্রুফ রিডিং হয় না। এবং এই প্রুফ রিডিং না হওয়ার কারণে ভুলভাল ডিএনএ তৈরি করে, ভুলভাল কি বলে, ভু- ভুলভাল আরএনএ তৈরি করতে থাকে, এবং সেটাকে কোনো সময় কারেক্ট করা যায় না। দ্যাটস ওয়াই ওর অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন অনেক বেশি, এবং যেহেতু তার অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন অনেক বেশি, অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন বেশি থাকার জন্য ওর এগেনস্টে কোনো ভ্যাকসিন তৈরি করা যায় না। সো এই কোশ্চেনটা আপনাকে জিজ্ঞেস করবে। হেপাটাইটিস বি ভাইরাস থেকে যেটা জিজ্ঞেস করবে সেটা হলো হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে, হেপাটাইটিস বি ভাইরাস প্রলিফারেশনের ক্ষেত্রে আমরা রিভার্স ট্রান্সক্রিপশন ঘটনা ঘটাই, এই কথাটা জিজ্ঞেস করবে। আর বলবে যে হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে ভ্যাকসিন হয় না, কারণ কি? এই ভ্যাকসিন না হওয়ার কারণ হলো 3' to 5' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটিটা অ্যাবসেন্ট, এটার জন্য কোনো প্রুফ রিডিং অ্যাক্টিভিটি হয় না। এই দুইটা কারণ, এই দুইটা ইনফরমেশন থেকে দুইটা প্রশ্ন আমি আপনাদেরকে বলে দিলাম মাস্ট। এখন চলে আসি, আমরা ভাইরাস স্পেসিফিক একটু ফোকাস করি এখানে। ওকে, হেপাটাইটিস এ ভাইরাস নিয়ে সবচেয়ে বেশি পরীক্ষায় যেটা প্রশ্ন আসবে সেটা হলো ডায়াগনোসিস। আপনাকে একটা ট্রাভেলের হিস্ট্রি দিবে, ট্রাভেলের হিস্ট্রি দেওয়ার পরে তার একটা প্রোড্রোমাল ফেজ, তারপরে অ্যাকিউট হেপাটাইটিসের হিস্ট্রি দিবে, বলবে ডায়াগনোসিস কি। সেই ডায়াগনোসিসের পর আপনাকে জিজ্ঞেস করতে পারে মেথড অফ ট্রান্সমিশন, ভাইরাসের নেচার, অথবা ভাইরাসের নেচারটা ওই কোশ্চেনের সিনারিতে থাকবে। ক্লিনিক্যাল কোর্স যেটা আমি বললাম, তো ক্লিনিক্যাল কোর্সের পরে আমি যেটা আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো যে অ্যাকিউট লিভার ফেলিউর হতে পারে, এটা ডিপেন্ড করে কত অ্যাগ্রেসিভ সেটার ইনফেকশন, কত অ্যাগ্রেসিভ সেটা ডিস্ট্রাকশন, কিন্তু ইউজুয়ালি এটা জিজ্ঞেস করে না, ইউজুয়ালি এই সিনারিওটা আপনাকে দিবে না। হেপাটাইটিস বি ভাইরাস আরো বেশি ইম্পর্টেন্ট। মেথড অফ ট্রান্সমিশন আমরা সবাই জানি,
ইনকিউবেশন নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করবে না। ক্লিনিক্যাল কোর্সটা আপনাকে জিজ্ঞেস করবে, একটা প্রোড্রোমাল ফেজ, তারপরে অ্যাকিউট হেপাটাইটিস, রিজলিউশন অথবা ইনঅ্যাক্টিভ ফেজে থাকবে। লিভার বায়োপসি করে কি পাওয়া যায় এটা নিয়ে আপনাকে যেটা ফোকাস করবেন, সাইটোটক্সিক টি সেল মেডিয়েটেড ড্যামেজ হচ্ছে, এই কথাটা আপনাকে জানতে হবে যে তার শুধুমাত্র ইনফেকশনের জন্য এটা ড্যামেজ হয় না, ড্যামেজটা হয় ওই ইনফেক্টেড হেপাটোসাইট গুলোকে আমার বডির ইমিউনিটি হলো অ্যাটাক করে, এইটার জন্য ড্যামেজ হয়। এই কনসেপ্ট আপনাকে জিজ্ঞেস করবে, সো সরাসরি আমরা এই কনসেপ্টটাতে ফোকাস করব যে হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত রোগী কিভাবে হেপাটিক ডিস্ট্রাকশন হচ্ছে, সেটা হলো অ্যাকচুয়ালি আমার ইমিউনিটি তাকে ড্যামেজ করে দিচ্ছে। আমরা জানি ভাইরাল ইনফেক্টেড সেলগুলোকে আমরা কি করি, অ্যাটাক করি। তাহলে আমাদের ভাইরাল ইনফেক্টেড সেলকে যদি আমি অ্যাটাক করতে থাকি, তাহলে তো আমার নিজের হেপাটোসাইটকে আমি অ্যাটাক করতেছি। হেপাটাইটিস সি ভাইরাস এটা একটা আরএনএ ভাইরাস, এটা জানতে হবে। এবং সেটা কিসে কিসে প্রোগ্রেস করতে পারে এটুকু আমরা জানবো। এবং তার ক্যারিয়ার স্টেটে থাকাটা খুবই কমন, খুবই খুবই কমন। একবার যদি ইনফেকশন হয় ক্যারিয়ার স্টেটে চলে যাওয়াটা খুবই কমন। আপনাকে রেট্রোস্পেক্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করবে যে একটা পেশেন্টের লিভার সিরোসিস ইউএসএ তে অথবা ইউএসএমএল পরীক্ষা দেওয়ার সময় তার কারণটা কি। মোস্ট কমন কারণ কি হেপাটাইটিস বি ভাইরাস, নাকি মোস্ট কমন কারণ হেপাটাইটিস সি ভাইরাস? অ্যান্সার হবে মোস্ট কমন কারণ হেপাটাইটিস সি ভাইরাস, কারণ ইউএসএ তে এই হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনটা খুবই কমন। হেপাটাইটিস ডি ভাইরাস থেকে আপনাকে যেটা জিজ্ঞেস করবে সেটা হলো সুপার ইনফেকশন হয়েছে একই সাথে হেপাটাইটিস এ, মানে একই সাথে হেপাটাইটিস বি এবং এ একই সাথে হওয়ার কারণে সুপার ইনফেকশনের জন্য হেপাটিক ফেইলিউর হয়েছে। হেপাটাইটিস ডি ভাইরাস থেকে আপনাকে এই জিনিসটা জিজ্ঞেস করবে যে তার কি লাগে বলেন তো, তার হলো একটা কো ইনফেকশন দরকার হয়, অর্থাৎ হেপাটাইটিস বির সাথে একটা কো ইনফেকশন না হলে এই ঘটনাটা ঘটবে না। এই কনসেপ্ট আপনাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? এই কনসেপ্ট আপনি জানেন কিনা শুধুমাত্র এই জিনিসটা চেক করবে। হেপাটাইটিস ই ভাইরাসের মর্টালিটিটা কখন বেশি, যখন একই সাথে আরেকটা হেপাটাইটিসের সাথে ঘটে অথবা প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে ঘটে। ট্রান্সমিশনের ধরনটা হেপাটাইটিস এ ভাইরাসের মতনই। এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন অফ দ্য হেপাটাইটিস বি অ্যান্ড হেপাটাইটিস সি, এই ক্ষেত্রে দুইটাই খুবই বেশি ইম্পর্টেন্ট। এবং মজার ব্যাপার হলো এই টপিকটার আসলে সবগুলো টপিকেরই এখানে স্টেপ টু সি তে যাওয়ার পটেনশিয়াল অনেক হাই, কিন্তু এই টপিকটার একটু রিলেটিভলি বেশি হাই। হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে আমরা একটা ডিজিজ পড়বো, সেটা হলো এসেনশিয়াল মিক্সড ক্রায়োগ্লোবিনেমিয়া। ক্রায়োগ্লোবিনেমিয়া মানেটা কি? ক্রায়োগ্লোবিনেমিয়া মানে একটা মানে এক্সট্রা কিছু ইমিউনোগ্লোবিন তৈরি হয়। ক্রায়োগ্লোবিনেমিয়া নাম দেওয়া হয়েছে কারণ একটা স্পেসিফিক টেম্পারেচারে তারা অ্যাগ্লুটিনেশন করে ফেলে। এই ক্রায়োগ্লোবিনেমিয়াটা আমরা স্টেপ টু সি তে বেশি পড়বো, এখানে অত বেশি পড়তে হবে না, খালি আইডিয়া নিব যে ক্রায়োগ্লোবিনেমিয়া হয়, একটু জানলে চলবে। হেপাটাইটিস সি ভাইরাস দিয়ে যখন ইনফেকশন হয় তখন বি সেল নন হজকিন লিম্ফোমা হতে পারে, অটোইমিউনো হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। রিনালের ক্ষেত্রে মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। রিমেম্বার, যখন আমরা পড়তাম মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস অথবা মেমব্রেনো প্রলিফারেটিভ ডিজঅর্ডার, তখন আমরা একটা কথা বলতাম যেটা হলো অন্য একটা ডিজিজের কারণে এটা হচ্ছে, এটা একটা সেকেন্ডারি ম্যানিফেস্টেশন। তো এখানে এসে আপনি আবার সেটা পড়তেছেন। পলিআর্টারাইটিস নোডোসার সাথে হেপাটাইটিস বি ভাইরাস, এটা যদি একটু কষ্ট করে মনে রাখতে পারেন তাহলে আপনার পরীক্ষায় একটা কোশ্চেনের মোটামুটি আমরা মানে মোটামুটি একটা কোশ্চেন ধরেন পাইয়ে গেছেন। গ্লিকো ইরেথ্রোপ্লাস্টিক ভ্যাসকুলাইটিস না জানলেও চলবে। স্পোরেটিক পোরফাইরিয়া কিউটেনিয়া টার্ডা না জানলেও চলবে, মোটামুটি জানতে পারেন, এটা আপনার আপনার উপর। হেপাটাইটিস সেরোলজিক মার্কার, হেপাটাইটিস এর সেরোলজি মার্কার গুলো একটু আমাদেরকে বুঝতে হবে। কিছু জিনিস হলো কমন, কিছু জিনিস হলো খুবই সহজ। আর হেপাটাইটিস বি টার ক্ষেত্রে একটু বেশি বেশি ফোকাস করবো আমরা। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আমরা অনেকগুলো টেস্ট দেখবো, ঠিক আছে, কিন্তু হেপাটাইটিস এ টা খুবই সহজ। সেটা হলো অ্যাকিউট হেপাটাইটিস, নাকি নাকি এটা সে ইনফেকশনটা সে ক্লিয়ার করে ফেলছে, সেটার জন্য অ্যান্টিবডিটা প্রেজেন্ট। খুব ভালো করে শুনেন, সরাসরি ভাইরাস আমি ডিটেক্ট করতেছি না এই হেপাটাইটিস ডায়াগনোসিসের জন্য। তো হেপাটাইটিস ডায়াগনোসিসের জন্য আমি সরাসরি ভাইরাস ডিটেক্ট না করে আমি ভাইরাসের এগেনস্টে তার রেসপন্স যেটা সেটা ডিটেক্ট করলাম। বুঝতে পারছেন? ধরেন আপনার বাসায় আহ, আপনি মাত্র বাসায় ঢুকলেন, বাসায় ঢোকার পরে দেখলেন আপনার আম্মুর মুখ চোখ খুব কালা, মানে খুব বিরক্ত, খুব অরিট, খুব টেন্সড।
এবং বাসায় মেহমানের উপস্থিতি, তাহলে আপনি বুঝতেই পারতেছেন কোন পক্ষের মেহমান আসছে। অফেন্ডেড হবেন না, দুষ্টামি করছি, একটা এক্সাম্পল দিছি। অফেন্ডেড হলে বুঝবেন ঘটনা সত্যি। ঠিক আছে, অফেন্ডেড হওয়ার কিছু কোনো কারণ নাই। আর যদি অফেন্ডেড হন তাহলে ঘটনা সত্যি। ঠিক আছে, কিন্তু টোটাল জাস্ট টেক এজ এ ফান, ওকে? তাহলে আমি মানে ঘরে ঢুকে আমি মেহমান দেখলাম না, কিন্তু আমি ওই তার চেহারা দেখে বুঝে ফেললাম যে আসলে মেহমান কোন পক্ষ থেকে আসছে, আমার মামা বাড়ি থেকে আসছে নাকি দাদা বাড়ি থেকে আসছে। বোঝা যাবে না? বোঝা যাবে। অর্থাৎ আমি কিন্তু ডিরেক্টলি ওই মেহমানটাকে ডিটেক্ট করলাম না, ওই মেহমানের সাথে তার ইন্টারাকশনটা কিরকম, ফিলিংসটা কিরকম আমার বডির, সেটাকে ডিটেক্ট করলাম। ঠিক সেম প্রিন্সিপালটা আমি অ্যাপ্লাই করতেছি এই ক্ষেত্রে, যে আমাদের বডিতে ভাইরাস যে আহ, কি একটা টপিক তুলছি দেখছেন, কত মানে কন্ট্রোভার্সিয়াল একটা টপিক। এবার বুঝতে পারছেন কেন আমার ব্যাচে মানুষ কম, কেন আমার ব্যাচে স্টুডেন্ট কম? কারণ আমি খুবই কন্ট্রোভার্সিয়াল। অ্যাগেন, এটা আমাদের কালচার ভাই, এটা নিয়ে ইয়া হওয়ার কোনো কারণ নাই, হ্যাঁ? সবাইকে রেসপেক্ট করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, এইরকম সমস্যা থাকা সত্ত্বেও। যেটা বললাম সেটা হলো যে আমাদের বডিতে আমরা এই সেম প্রিন্সিপালটা আমরা অ্যাপ্লাই করি। তাহলে আমাদের হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে ইনফেকশন হয়েছে, দ্যাট ডাজ নট মিন আমাকে এই ভাইরাসটা খুঁজে বের করতে হবে। এই ভাইরাসের এগেনস্টে আমার রিয়াকশনটা কি, অবস্থানটা কি, সেটা ডিটেক্ট করলে হয়ে যাচ্ছে। সো সেটাই করতেছি। অ্যাকিউট যদি হয় তাহলে আমাদের অ্যাকিউটলি রেসপন্সে আমি যেই ইমিউনোগ্লোবুলিনটা তৈরি করি সেটা হলো ইমিউনোগ্লোবুলিন এম। আর ইভেনচুয়ালি আমি সেই ইমিউনোগ্লোবুলিন এমটা কনভার্ট হয়ে যায় ইমিউনোগ্লোবুলিন জি তে। এই জন্য দেখছেন ইমিউনোলজিতে পড়া ইম্পর্টেন্ট। তাহলে যদি ইমিউনোগ্লোবুলিন এম দেখতে পাই তাহলে অ্যাকিউট ইনফ্লামেশন, অ্যাকিউট ইনফেকশন। যদি এটা ইমিউনোগ্লোবুলিন জি টাইপ হয় তাহলে এটা প্রায়র। এখন এটা আমি, এটার এগেনস্টে আমার প্রোটেকশন আছে, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি হাই ইয়েল্ড। ঠিক আছে? আচ্ছা, এখন কখনোই কি এটা সম্ভব না যে অ্যান্টিজেন ডিটেক্ট করা? না, সম্ভব। আমি বললাম যে এটা একটা প্রিন্সিপাল, কখনো কখনো এটা হেল্পফুল। বাট হ্যাঁ, অনেক ডিজিজের ক্ষেত্রে অ্যান্টিজেন ডিটেক্ট করা সম্ভব। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। ব্যাপারটা কি এরকম না যে আপনি বাসায় ঢুকেই আপনি হয় আপনার মামা নাহলে আপনার চাচাকে দেখলেন, তাও তো ডিটেক্ট করতে পারবেন যে ওকে, বাসায় একজন মেহমান আসছে, হু ইজ দ্যাট, রাইট? এবং আপনি কম্বিনেশন ডিটেক্ট করতে পারবেন, বাসায় একজন মেহমান আসছে, আমি সরাসরি মেহমানকে ডিটেক্ট করলাম, এবং সরাসরি আমি আমার আম্মুর রিয়াকশন ডিটেক্ট করলাম। বোথ পসিবল। আচ্ছা, এখন সেই জিনিসটাতে আমরা এখন আলোকপাত করব। ঠিক আছে? হেপাটাইটিস বি যখন আমরা পড়বো তখন আমাকে কয়েকটা জিনিস চিন্তা করতে হবে। অ্যাকিউট ইনফেকশন, উইন্ডো, রিকভারি, তারপরে সে কতটুকু ইনফেক্টিভ, অনেক ধরনের কোশ্চেন অ্যান্সার দিতে হবে। আমরা এক্ষেত্রে সবচেয়ে আমরা যে টেকনোলজিটা এক্ষেত্রে ইউজ করব সেটা হলো কমন সেন্স। ওকে? মনে থাকবে কি ইউজ করব? কমন সেন্স। অ্যান্টিজেন যখন শব্দটা উচ্চারণ করব, বুঝতে হবে এটা ওই ভাইরাসের যে ইনফেকশন করছে তার একটা কম্পোনেন্ট। অ্যান্টিবডি এই শব্দটা যখন আমি উচ্চারণ করব তখন বুঝতে হবে এটা আমার বডির রেসপন্স। আমি যখন বলবো যে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন প্রেজেন্ট, হোয়াট ডু ইউ থিঙ্ক? তার মানে মেহমান প্রেজেন্ট, বাসায় অ্যাকিউটলি মেহমান আছে। সো আমি যখন বলবো যে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন প্রেজেন্ট, এটা ইন্ডিকেট করে হেপাটাইটিস বির ইনফেকশন, রিসেন্ট ইনফেকশন, জাস্ট ইনফেকশন। কিপ ইট সিম্পল। অ্যান্টি হেপাটাইটিস বি সারফেস, অ্যান্টি যখন যুক্ত করে দিচ্ছি তার মানে আই এম টকিং অ্যাবাউট অ্যান্টিবডি। সো দিস ইজ মাই রিয়াকশন। এখন এই রিয়াকশন কয়েকটা কারণে হতে পারে। কোনো কারণে, কোনো কারণে আমি মানে আমি ভ্যাকসিন নিছি, কোনো কারণে না, হয়তোবা আমি ভ্যাকসিন নিছি, হয়তোবা আমার অনগোয়িং ইনফেকশন আছে, হয়তোবা আমি ভ্যাক্স ইনফেকশনটাকে ক্লিয়ার করে ফেলছি। তাহলে খুব ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে সিনারিওটা দুই ভাবে হতে পারে, যে একই সাথে অ্যান্টিজেনও প্রেজেন্ট, অ্যান্টিবডিও প্রেজেন্ট। তার মানে কি ইনফেকশন, অ্যান্টিবডি প্রেজেন্ট কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্ট না। তাহলে দুইটা পসিবিলিটি, হয় আমি প্রিভিয়াসলি ভ্যাকসিন নিছি অথবা প্রিভিয়াসলি আমি ইনফেক্টেড ছিলাম। এখন আসি আমরা তার পরেরটা চলে যাই। অ্যান্টি হেপাটাইটিস বি কোর অ্যান্টিবডি। কোর অ্যান্টিবডি মানে হলো এই ভাইরাসটার সেন্ট্রাল যে কম্পোনেন্ট গুলো তার এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে। তো অ্যান্টিবডি যদি সেইগুলো তৈরি হয়, সে কোর অ্যান্টিবডিটা যদি থাকে আমাদের,
তাহলে এটা ইন্ডিকেট করে প্রায়র এক্সপোজার, ক্রনিক ইনফেকশন, এই জিনিসগুলো। তাহলে আমি একটা পেশেন্টের ক্ষেত্রে এখন আর একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? শুধুমাত্র অ্যান্টিজেন প্রেজেন্ট, অন্য কোনো অ্যান্টিবডি না, অ্যাকিউট ইনফেকশন। শুধুমাত্র অ্যান্টিবডি প্রেজেন্ট, ভ্যাকসিন। অ্যান্টি হেপাটাইটিস বি অ্যান্টিজেন এবং অ্যান্টি হেপাটাইটিস বি অ্যান্টিবডি, সারফেস অ্যান্টিবডি দুইটাই একসাথে প্রেজেন্ট, পসিবিলিটি দুইটা। তাহলে এটাকে ভাই আলাদা করবো কি করে? তাহলে এটা আলাদা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো আরো কিছু জিনিস দেখতে হবে। আরো কিছু অ্যান্টিজেন আছে কিনা, আরো কিছু অ্যান্টিবডি আছে কিনা। আরো যদি একটা অ্যান্টিবডি যেটা অ্যান্টি হেপাটিক বি কোর, তাহলে বুঝতে হবে ওকে প্রায়র ইনফেকশন। এবং সেটা দিয়েও আমি আলাদা করতে পারবো যে অনগোয়িং ইনফেকশন নাকি প্রায়র ইনফেকশন। অনগোয়িং ইনফেকশন যদি হয় সেটা হলো আইজিএম, আর প্রায়র ইনফেকশন যদি হয় সেটা হলো আইজিজি। আমি জানি আমি খুব কমপ্লিকেটেড করে বলছি, টপিকটা আসলেই কমপ্লিকেটেড। আপনাকে যেটা করতে হবে বারবার রিভিশন দিতে হবে, ঠিক আছে? বারবার শুনতে হবে আমার এই কথাগুলো। এখন উইন্ডো ফেজ বলতে একটা কথা দেখা গেল। সে উইন্ডো ফেজটা মানে কি? উইন্ডো ফেজ বলতে একটা ফেজ দেখা গেল যখন একটা 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 গ্যাপ খুঁজে পাওয়া গেল, যে আমি ইনফেকশন গুলোকে সব ক্লিয়ার করে ফেললাম, অ্যাকিউট অ্যান্টিবডি গুলোকে ক্লিন করে ফেললাম, সারফেস অ্যান্টিজেন গুলোকে ক্লিয়ার করে ফেললাম, এবং তার কিছুক্ষণ পরে আমার বডিতে আর কি সেই অ্যান্টি সারফেস অ্যান্টিজেন অ্যান্টিবডিটা ধরা পড়লো। তো এই মাঝামাঝি যে অবস্থানটা উইন্ডো, এটাকে বলা হয় উইন্ডো। এই ইউএসএমএল আপনাকে উইন্ডো জিজ্ঞেস করবে 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 করবে, ঠিক আছে? আমাদের মধ্যে অনেকে এটা খুব, আমি যেভাবে সহজ সাবলীল ভাষায় গল্পের মধ্যে বুঝতেছি এরকম এরকম হচ্ছে, কেউ এইভাবে বুঝে ফেলবে, আজকেই বুঝে ফেলবে, কেউ আজকে বুঝবে না, পরে বুঝবে, এট সাম পয়েন্ট বুঝবে, কেউ যে বুঝবে না। একটা সেন্টেন্স মুখস্থ করে ফেলি, একটা সেন্টেন্সটা কয়েকটা সেন্টেন্স মুখস্থ করি। ভাই একটা উইন্ডো বলতে একটা কথা আছে, একটু বুঝছেন? হ্যাঁ। উইন্ডো, কিসের উইন্ডো? উইন্ডো মানে হলো একটা গ্যাপ পিরিয়ড। সেটা হলো ধরেন অ্যাকিউট ইনফেকশন, আর ইনফেকশন থেকে সে রিকভার করছে। তিনি অ্যাকিউট ইনফেকশনের মধ্যে অ্যান্টিজেন অ্যান্টিবডি দুইটাই প্রেজেন্ট, রিকভার করলে শুধুমাত্র অ্যান্টিবডি প্রেজেন্ট। ওকে, তো দুইটাই ডায়াগনোসিস করতে পারবো, কিন্তু ইন দ্য মিডল কিছুই প্রেজেন্ট না। এইটাকে বলতেছি আমি আর কি উইন্ডো। তা কিছুই প্রেজেন্ট না হলে আমি তাহলে কি দেখে তখন ডায়াগনোসিস করব? তার মানে উইন্ডোতে কিছু একটা মার্কার থাকা দরকার। হ্যাঁ ভাইয়া ঠিকই বলছো। সেই উইন্ডোর পেজে আমার যে মার্কারটা থাকবে সেটাই হলো অ্যান্টি হেপাটাইটিস সি, অর্থাৎ কোর হেপাটাইটিস বি কোর অ্যান্টি অ্যান্টি হেপাটাইটিস সি না, হ্যাঁ অ্যান্টি হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন। শুধুমাত্র এই দুইটা জিনিস নেন। উইন্ডো ফেজ বলতে একটা কথা আছে, এবং এই উইন্ডো ফেজ আমি যেটা দেখবো সেটা হলো অ্যান্টি হেপাটাইটিস বি কোর। ওকে, অ্যাকিউট ইনফেকশনের মধ্যে কি হয়, রিকভারির মধ্যে কি হয়, আর উইন্ডোর মধ্যে কি হয়, তিনটা জিনিস যদি ফোকাস করতে পারেন আপনি একটা কোশ্চেনের আপনাকে গ্যারান্টি দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, এখানে আমি আর বেশি পেঁচাবো না। হেপাটাইটিস, সরি, এরপরে হলো এইচআইভি। এইচআইভি তে কি কি গ্লাইকোপ্রোটিন আছে? জিপি 120, জিপি 41। জিপি 120 অ্যাটাচ হচ্ছে কার সাথে, আর জিপি 41 কিভাবে হেল্প করে? আর কি কি অ্যান্টিজেন আছে? তিনটা স্ট্রাকচারাল জিনের, জিন বা প্রোটিনের কথা বলতেছে আর কি। এনভি হলো এই কাজটা করে, আর গ্যাগ হলো P24 আর P17 নিয়ে আসতেছে। এটার মধ্যে এইচআইভির ক্ষেত্রে আমাদের রিভার্স ট্রান্সক্রিপ্টেজ থাকে, আমরা এটা সবাই জানি। এখানে এটুকু রাখি। এই ভাইরাসটা CD4 এর মধ্যে ঢুকে কি করে, এটার মধ্যে কিছু কো রিসেপ্টর আছে, সেই কো রিসেপ্টর গুলো শুনবো, কো রিসেপ্টর সম্পর্কে জানবো। সেটা হলো CCR5 অন দ্য ম্যাক্রোফেজ, PXCR4 ইন দ্য টি সেল লেট ইনফেকশন। আর এই মিউটেশন, এটা পড়তে পারলে ভালো যদি মনে রাখতে পারেন। কিছু একটা একটা দুইটা কোশ্চেন মাঝে মধ্যে আসতে পারে আর কি, যে একটা মানুষ বাই বর্ন কি এই এইচআইভির প্রতি ইমিউনিটি থাকতে পারে কিনা। হ্যাঁ থাকতে পারে। এটার কারণটা কি? এটার কারণ হলো এই যে এটা, এইচআইভি ডায়াগনোসিস করার উপায় কি? এইচআইভি ডায়াগনোসিস করার কি কি উপায় আছে সেইটা সম্পর্কে একটা চার্ট দেওয়া আছে, মোটামুটি একটু দেখে রাখবেন যে এইচআইভি ডায়াগনোসিস করার এই উপায় আছে, এটুকু জানলে চলবে। তারপরে আমরা যেটা পড়বো সেটা হলো কমন কজেস অফ দ্য এইচআইভি পজিটিভ অ্যাডাল্টস, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এখানে খালি একটু পড়তে হবে কি অ্যান্টিজেন আছে, কি রিসেপ্টর আছে, ডায়াগনোসিস করার জন্য কি কি মেথড আমরা ইউজ করি। তারপর আমরা চলে যাব কমন ডিজিজের মধ্যে। এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কমন এইচআইভির কমন ডিজিজ থেকে প্রশ্ন মানে মাস্ট থাকবেই থাকবে। এটা থেকে প্রশ্ন নাও আসতে পারে এই পেজ থেকে, কিন্তু এই পেজ থেকে প্রশ্ন ইউএসএমএল তে আসবেই আসবে।
CD4 এবং এটার সাথে CD4 সেল কাউন্ট গুলো ইম্পর্টেন্ট, কারণ এই CD4 সেল কাউন্ট গুলো দেখে কখনো কখনো আমরা প্রোফাইলেক্সিস শুরু করে দিই। রিমেম্বার, এটা একটা ইমিউনোডেফিসিয়েন্সি ডিজঅর্ডার। ইমিউনোডেফিসিয়েন্সি ডিজঅর্ডারকে আমাকে কি করতে হবে, আগে থেকে ইনফেকশন যেন না হয় সেই ব্যাপারে প্রিকশন নিতে হবে। সিডি সেল CD4 সেল কাউন্ট 500 কম হলে এটা দিয়ে হচ্ছে। বলেন তো এটা আমাকে কি বলে? এটা আমাকে বলে যে এইচআইভিটা খুব বেশি অ্যাডভান্স হওয়ার দরকার নাই এইচআইভি পেশেন্টের ক্যান্ডিডা দ্বারা ইনফেকশন হওয়ার জন্য। আর এটা আমাকে বলতেছে CD4 সেল কাউন্ট 100-র নিচে হলে ক্যান্ডিডা দিয়ে ইসোফেজাইটিস হবে, সাইটোমেগালোভাইরাস দিয়ে রেটিনাইটিস হবে, ক্রিপ্টোকোকাস নিউফরমেন্স দিয়ে মেনিনজাইটিস হবে, টক্সোপ্লাজমা দিয়ে ব্রেইন অ্যাবসেস হবে। অর্থাৎ এটা আমাকে বলতেছে একটা এইচআইভি পেশেন্টের ডিজিজটা অনেক বেশি অ্যাডভান্স হলে এই ডিজিজগুলো হবে। কিন্তু এই ডিজিজগুলো হওয়ার জন্য একটা পেশেন্টের এইচআইভি খুব বেশি অ্যাডভান্স হওয়ার দরকার নাই। এই যে একটা সহজ একটা সেন্টেন্সে এই জিনিসটা, এই পুরো পেজটাকে হালকা করে দিলাম। এটার নামই টিচিং ভাই, এটার জন্য টাকা দিচ্ছেন। ঠিক আছে। ক্যান্ডিডা অ্যালবিগান্স কি রকম প্রেজেন্টেশন? এরকম সাদা সাদা স্কিনেলেশন, মিউকাসেলেশন, যেটা কিনা স্ক্র্যাপেবল। স্ক্র্যাপেবল মানে কি, চামচ দিয়ে ঘষা দিলে উঠে যায়। এটাকে বলা হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিগান্স। এইচভিভি, ওরাল হেয়ারি লিকোপ্লাকিয়া। এই ওরাল হেয়ারি লিকোপ্লাকিয়া এটাও সাদা সাদা লেশন, কিন্তু এই সাদা সাদা জিনিসগুলারে চামচ দিয়ে টান দিলে উঠে না। বা চামচ দিয়ে কে টান দিতে যাবে, আমি কি জানি। HSV8 কাপোসি সার্কোমা করতেছে লোকালাইজ কিউটেনাস টিস্যুতে। কাপোসি সার্কোমার ক্লিনিক্যাল পিকচার জানতে হবে, গুগল করে ছবি দেখবেন। HPV স্কোয়ামাস সেল কার্সিনোমা করবে কোন সাইডে, ওই যে ওই সাইড গুলোতে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস রিঅ্যাক্টিভেশন হয়ে যাবে, যার আগে ল্যাটেন্ট অবস্থায় ছিল। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, এটা দিয়ে তার কি হতে পারে, ইনফেকশন হতে পারে, কিন্তু এটা পরীক্ষা আসার সম্ভাবনা খুব কম। এইচআইভি রিলেটেড ডিমেনশিয়া, এইচআইভি অ্যাসোসিয়েটেড নিউরোপ্যাথি, এইচআইভি ডিমেনশিয়া। এইচআইভির কারণে ডিমেনশিয়া, শুধুমাত্র এইচআইভির কারণে ডিমেনশিয়া, অন্য কোনো কিছু না। এটা একটা প্যাটার্ন। এইচআইভির কারণে প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনসেফালোপ্যাথি, এটা আরেকটা প্যাটার্ন। এটা আরেকটা প্যাটার্ন, ঠিক আছে। এই প্যাটার্নে যেটা দেখবেন, নন এনহেন্সিং এরিয়া অফ ডিমাইলিনেশন। নন এনহেন্সিং মানে হলো আমরা এমআরআই করার সময় ব্রেইনে একটা কন্ট্রাস্ট এজেন্ট ইউজ করি, সেটাকে বলা হয় গ্যাডোলোনিয়াম। তা কন্ট্রাস্ট দিলে এনহেন্স করে না, অর্থাৎ ইনফ্লামেশন দেখা যায় না। আর এরিয়া অফ ডিমাইলিনেশন বা ইনফ্লামেশনে যেটা হয় সেটা হলো T2 সিগন্যাল হাইপার ইন্টেন্সিটি। তাহলে T2 সিগন্যাল চেঞ্জ দেখবেন, কিন্তু পোস্ট গ্যাডোলোনিয়ামে কোনো চেঞ্জ দেখতে পাবেন না। এই কথাটাই হলো এটা। এই যে আবার কেন টাকা দিব, কেন পড়বো, একলা একলা তো প্রিপারেশন নেওয়া যায়। নেওয়া প্রিপারেশন, আমিও বলবো হ্যাঁ নেওয়া যায়, অফকোর্স নেওয়া যায়। ফেসবুকে একটা পোস্ট দিবে, আমি যে আস্তের উপর কমেন্ট করে আসবো। কমেন্ট করার সময় আমি একটা শয়তান একটা হাসি দিব, একা একা। নিমোসিস্টেটিস জিরোভেসি। নিমোসিস্টেটিস জিরোভেসির ক্ষেত্রে অ্যাগেইন দুইটা জিনিস মাথায় রাখতে হবে, CD4 সেল কাউন্ট কত, এবং এটা প্রিভেনশনের জন্য আমরা কিছু করব কিনা। আমার স্টুডেন্টদেরকে আমি বলি যে এই এই জায়গাগুলো যখন আপনি পড়বেন, পাশে পাশে লিখে রাখবেন যে কোনটার কোনটা প্রোফাইলেক্সিস ইম্পর্টেন্ট। অর্থাৎ এটা প্রোফাইলেক্সিস করা হয়, প্রোফাইলেক্সিস করব আমরা। সাইটোমেগালো ভাইরাস কি কি ডিজিজ করে? সাইটোমেগালো ভাইরাস দিয়ে ইসোফেজাইটিস হচ্ছে, হারপিস ভাইরাস দিয়ে ইসোফেজাইটিস হচ্ছে, ক্যান্ডিডা দিয়ে ইসোফেজাইটিস হচ্ছে। কিভাবে আলাদা করব, আমি আমার জিআইটি লেকচারে এগুলো দেওয়া আছে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সাইটোমেগালো ভাইরাসের সাথে বাকি জিনিসও পড়তে হবে, ওলাইটিস, রেটিনাইটিস, ইসোফেজাইটিস। সাইটোমেগালো ভাইরাস ট্রিটমেন্ট করার জন্য কোন অ্যান্টিভাইরাল ইউজ করা হয় আমরা এরপরে পড়বো। ক্যান্ডিডা অ্যালবিগেন্স দিয়ে যখন ইসোফেজাইটিস হচ্ছে, দেখেন আরো ডিপ। আগে হলো মুখে হয়েছে, এখন না মুখ না, একদম গলার ভিতরে যে ইসোফেগাসে হয়েছে, মানে আরো বেশি অ্যাডভান্স, ডিপ টিস্যুতে যাচ্ছে। তার মানে কি ডিজিজটা খুব অ্যাডভান্স। আপনাকে কোশ্চেনটা রেট্রোস্পেক্ট জিজ্ঞেস করতে পারে, একটা পেশেন্টের ইসোফেজাইটিস পাইলো, বার্নিং সেন্সেশন, ডিসফেজিয়া, অডাইনোফেজিয়া। আমি দেখলাম তার ইসোফেজাইটিস ক্যান্ডিডা অ্যালবিগেন্স। পেশেন্টকে এখন কি করতে হবে, এইচআইভি ডায়াগনোসিস করতে হবে। এইচআইভির জন্য টেস্ট করো। বার্টোনেলা স্পেসিস এর মধ্যে সে করে সেটা হলো ব্যাসিলারি এনজিওমেটোসিস। গুগল ইমেজের মাধ্যমে ছবি দেখাটা ইম্পর্টেন্ট। মাল্টিপল রেড টু পার্পল প্যাপিউলস নডিউলস বায়োপসি করলে নিউক্লিফিলিক ইনফিল্ট্রেশন পাওয়া যায়। মাথা নষ্ট হয়ে যাবে। ছবিটা দেখার সাথে সাথে আপনার বলবে এরকম জিনিস দেখছি দেখছি লাগে, বা ওকে এরকম এই জিনিস পরবর্তীতে ডেসক্রিপশন দিলে আমি বুঝবো। ক্রিপ্টোককাস নিউমোফরমেন্স মেনিনজাইটিস, এক্ষেত্রে যেটা লাগবে ওই যে বলছিলাম, ইন্ডিয়া ইঙ্ক স্টেইন।
ক্যাপসুলার অ্যান্টিজেন পজিটিভ, এবং সেই স্টেনটা পজিটিভ হয় কেন? থিক ক্যাপসুলের জন্য। ক্রিপ্টোস্পোরিডিয়াম স্পেসিস ক্রনিক ওয়াটারি ডায়রিয়া, সারা অনেক দিন ধরে সে পাতলা পায়খানা। ক্রিপ্টোস্পোরিডিয়াম স্পেসিস, পরীক্ষা আসার সম্ভাবনা কম। হেপাটাইটিস, কিন্তু ক্রনিক ডায়রিয়া ওয়াটারি ডায়রিয়া বললে তখন বুঝবেন ওকে ডায়াগনোসিস মনে হয় এটা। তাহলে আমি গুয়ের মধ্যে কি খুঁজবো? অ্যাসিড ফাস উসিস্ট খুঁজবো, অর্থাৎ মাইক্রোস্কোপের আন্ডার আন্ডার মাইক্রোস্কোপ। অ্যাগেন লো ইয়েল জিনিস চেস করা দরকার নাই, মনে থাকলে থাকবে, না থাকলে এটা নিয়ে এটাকে চেস করার দরকার নাই, খুব বেশি অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নাই। এবার এগুলি বলি কেন জানেন? এগুলি দেখবো কি, ওই এক স্টুডেন্ট হঠাৎ করে আমি ওর বাসায় যা জানালা দিয়ে উকি দিব, দেখবো এই ইম্পর্টেন্ট জিনিস কিচ্ছু পড়তেছে না, এইটারে মনে করেন ধুমায় ফেলতেছে। ক্রিপ্টোস্কোপিস ক্রনিক ডায়রিয়া করে, ক্রনিক ডায়রিয়া করে, হ্যাঁ এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে ক্রিপ্টোস্পোরিডিয়াম স্পেসিস ক্রনিক ডায়রিয়া করে। ওদিক দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট বলছি ওগুলো পড়ার খবর নাই। এই জন্য আমি বারবার এগুলো বলি, আর এগুলো করে স্টুডেন্ট আমি জানি। এই প্রত্যেকটার ভিতরে একটা করে কারিন থাকে, কারিন এই কাজগুলো করায়। আমি জানি কারিন আপনারা কি ইনস্ট্রাকশন দিবে। তারপরে টপিক হলো আহ, কি বলে, ইবি ভি ভাইরাস, এপস্টিন বার ভাইরাস কি কি ডিজিজ করে, আগে এটা বুঝেন কি কি ডিজিজ করে, ঠিক আছে? সিএনএস লিম্ফোমার সাথে এপস্টিন বার ভাইরাসের সম্পর্ক আছে, একটু ভালো করে বুঝেন। বলছিলাম টক্সোপ্লাজমা পড়ানোর সময় যে সিএনএস লিম্ফোমা এবং টক্সোপ্লাজমা একই রকম প্রেজেন্টেশন নিয়ে আসে, সেটা হলো রিং এনহ্যান্সিং লেশন। এনহ্যান্সিং কথাটা যখন বলে তার মানে কি? তার মানে হলো এমআরআই ব্রেন করব, পোস্ট গ্যাডোলোনিয়াম স্ক্যানে সে এনহ্যান্সমেন্ট হবে, ঠিক আছে, কন্ট্রাস্ট দিয়ে এনহ্যান্স হচ্ছে। মাইক্রোব্যাকটেরিয়ামের আজাইরা যে স্পিসিস গুলো আছে সেগুলো দিয়ে কখনোই ইনফেকশন হবে না, আনলেস তার CD4 সেল কাউন্ট খুবই কম, ঠিক আছে? এবং এইটার ক্ষেত্রে কি করা যেতে পারে? প্রোফিলাক্সিস করা যেতে পারে। টক্সোপ্লাজমা গন্ডি মাল্টিপল রিং এনহ্যান্সিং লেশন হবে, আমরা টক্সোপ্লাজমা গন্ডির ট্রিটমেন্ট দেওয়া শুরু করে দিব। আল্লাহ রে, অনেক টপিক, তাই না? আর কি বাকি আছে? হাঁপাই গেছি। আচ্ছা, বাকি থাকে মনে হয় অ্যান্টিব্যাকটেরিয়াল বা সামথিং, এটা আমরা নেক্সট ক্লাসে পড়ে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম। এখন এটা কভার করা ঠিক হবে না, আমি ওইটা কভার করতে গেলে তাড়াহুড়া করবো। মাইক্রো কি বলে, মাইক্রোবায়োলজি খুবই ডিসগাস্টিং একটা টপিক। আমি আগেও বলছি, এটা পড়ার যেটা সিস্টেম, আমি আপনাকে যেই সিস্টেমে পড়াইতেছি, যে সিস্টেমে দেখাইতেছি, এই সিস্টেমে ফার্স্ট এডটাকে অ্যাড্রেস করেন। ফার্স্ট এডটাকে অ্যাড্রেস করার পরে ইওয়ালটা পড়েন। আপনার বারবার মনে হবে যে অনেক কিছু বুঝতেছি না, আপনি এটা এটা বোঝা লাগবে না, ঠিক আছে? এটা বোঝার জিনিসও না এটা, বাট ইউ উইল বি ফাইন, জাস্ট ট্রাস্ট মি, ইউ উইল বি ফাইন। মাইক্রোবায়োলজিতে এরকম একটা ফিলিংস থাকবে, কারণ হলো এতদিন মানে ওই বুঝার টপিক গুলো পড়ছেন তো, প্যাথোফিজিওলজি, ফিজিওলজি, আপনি ঠিক ওইভাবে এটাকে বুঝতে চাচ্ছেন কি? তা টু বি অনেস্ট, এটা ওরকম ভাবে বুঝার জিনিস না। আর আরেকটা ব্যাপার হলো, হ্যাঁ কিছু কিছু জায়গা আমি না বুঝে আগে গেছি, এটা আমি জানি, ঠিক আছে? যেমন ওই ভাইরাসের জেনেটিক্সটাকে আরেকটু এক্সপ্লেন করা যেত, রিভার্স ট্রান্সক্রিপ্টেস কিভাবে থাকে হেপাটাইটিস বি ভাইরাস আরেকটু এক্সপ্লেন করা যেত। তারপরে কি বলে এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি নাই, এটাকে আরেকটু এক্সপ্লেন করা যেত। ইউ উইল গেট ইট, যখন আপনি ইওয়ার্ড করবেন তখন আপনি এগুলো ছবি সহ পাবেন, বুঝতে পারবেন। আপনি খালি সামান্য যেটুক মানে আইডিয়া, এই আইডিয়াটা নিয়ে আপনি ইওয়ার্ড শুরু করেন তাড়াতাড়ি, দেখবেন আপনার প্রিপারেশনটা ঝাক্কাস একটা প্রিপারেশন হবে ইনশাল্লাহ। ওকে, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।